2026 সালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার শেষকৃত্যে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এটি শুধু একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান ছিল না, বরং মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক সমাবেশে পরিণত হয়েছিল। কিন্তু এই অনুষ্ঠানের সবচেয়ে চমকপ্রদ ঘটনা ছিল অন্য কিছুই। একই সময় তেহরানে উপস্থিত ছিল আফগানিস্তানের বর্তমান শাসক তালেবানের প্রতিনিধি দল, আর তাদের পাশাপাশি উপস্থিত ছিল নর্দার্ন অ্যালায়েন্সের নেতা আহমেদ মাসুদ, যার বাবা আহমদ শাহ মাসুদ একসময় তালেবানের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধের প্রতীক ছিলেন। অর্থাৎ একই অনুষ্ঠানে মুখোমুখি ছিল আফগানিস্তানের দুই চরম প্রতিদ্বন্দ্বী। এখানেই প্রশ্ন উঠে আসে, ইরান কেন একসঙ্গে দুই পক্ষের সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে? এই প্রশ্নের উত্তর জানতে হলে আগে বুঝতে হবে ইরানের কাছে আফগানিস্তান এত গুরুত্বপূর্ণ কেন। আজকের ভিডিওতে এই সবটাই নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি একদম এন্ড অবধি দেখুন। আফগানিস্তান ও ইরানের প্রায় 900 কিলোমিটারের বেশি দীর্ঘ সীমান্ত রয়েছে। এই সীমান্ত শুধু দুই দেশকে আলাদা করেনি, বরং দুই দেশের নিরাপত্তাকেও একে অপরের সঙ্গে জুড়ে দিয়েছে। আফগানিস্তানে যদি রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, তাহলে তার সরাসরি প্রভাব পড়ে ইরানে। সীমান্ত দিয়ে বেড়ে যায় শরণার্থীর প্রবেশ, মাদক পাচার, অস্ত্র চোরাচালান এবং জঙ্গি সংগঠনের অনুপ্রবেশের ঝুঁকি। এই একই কারণে আফগানিস্তানে যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন, ইরান তাকে সম্পূর্ণ উপেক্ষা করতে পারে না। কিন্তু এখানেই আরেকটা বিরাট প্রশ্ন আসে, যদি তালেবানের সঙ্গে সম্পর্ক রাখতেই হয়, তাহলে আজ পর্যন্ত ইরান তাদের সরকারি আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি কেন? এর উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে প্রায় 3 দশক আগে। আজ ইরান ও তালিবানের মধ্যে নিয়মিত বৈঠক হয়, দুই দেশের মধ্যে বাণিজ্যও চলছে, কিন্তু একসময় পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। 1998 সালে তালেবান আফগানিস্তানের মাজারি শরীফ শহর দখল করার পর ইরানের কনসুলেটে হামলা চালায়। এই হামলায় 9 জন ইরানি কূটনীতিক এবং একজন ইরানি সাংবাদিক নিহত হন। এই ঘটনা ইরানের জন্য একটি কূটনৈতিক সংকট ছিল না, এটি ছিল জাতীয় মর্যাদার উপর সরাসরি আঘাত। প্রতিক্রিয়ায় ইরান সীমান্তের প্রায় 2 লক্ষ সেনা মোতায়েন করে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছিলেন দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ হতে পারে। এরপর থেকেই তালিবানের প্রতি ইরানের গভীর অবিশ্বাস তৈরি হয়। শুধু তাই নয়, এই সময় ইরান, ভারত, রাশিয়া, তাজিকিস্তান ও উজবেকিস্তানের সঙ্গে মিলে তালিবান বিরোধী নর্দার্ন অ্যালায়েন্সকে অস্ত্র, অর্থ ও গোয়েন্দা সহায়তা দিতে শুরু করে। অর্থাৎ যাদের আজ ইরান আলোচনার টেবিলে বসাচ্ছে, একসময় তাদের বিরুদ্ধেই অবস্থান নিয়েছিল। তাহলে প্রশ্ন হলো, এত বছরের শত্রুতা হঠাৎ কিভাবে বদলে গেল? এর উত্তর লিখে আছে আরেকটি বিশ্ব পরিবর্তনকারী ঘটনায়, সেটা হলো 9/11 এবং আফগানিস্তানে মার্কিন অভিযান। 2001 সালের 11ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ইতিহাসে ঘটে যায় সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা। আল কায়দার হামলায় নিউ ইয়র্কের টুইন টাওয়ার ধ্বংস হয়ে যায় এবং প্রায় 3000 মানুষের মৃত্যু হয়। এই হামলার জন্য দায়ী করা হয় আল কায়দাকে, আর সেই সময় আল কায়দার নেতা ওসামা বিন লাদেন আফগানিস্তানে তালেবানের আশ্রয়ে ছিলেন। ফলে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে। কয়েক মাসের মধ্যেই তালেবান সরকার ক্ষমতাচ্যুত হয় এবং শুরু হয় আমেরিকা ইতিহাসের সবচেয়ে দীর্ঘ যুদ্ধ। প্রথম দেখায় মনে হয় এতে সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা ইরানের, কারণ তাদের পুরনো শত্রু তালেবান ক্ষমতা হারিয়েছে এবং উল্টে জব্দও হচ্ছে। কিন্তু বাস্তবটা ঘটেছিল ঠিক উল্টো। তালেবান ক্ষমতাচ্যুত হলেও আফগানিস্তানে স্থায়ীভাবে অবস্থান নিতে শুরু করে হাজার হাজার মার্কিন ও নেটো সেনা। অর্থাৎ ইরানের পূর্ব সীমান্তে একটি সামরিক শক্তি এসে দাঁড়ালো, যার সঙ্গে ইরানের সম্পর্ক বহু বছর ধরেই খুবই খারাপ ছিল। ইরানের কাছে ছিল এটি নতুন একটি নিরাপত্তা সংকট। তাদের আশঙ্কা ছিল আফগানিস্তানে থাকা মার্কিন ঘাঁটিগুলো ভবিষ্যতে ইরানের বিরুদ্ধেও ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ ইরানের সামনে তখন দুটি বিকল্প ছিল, একদিকে তালেবান, যাদের তারা বিশ্বাস করত না, অন্যদিকে আমেরিকা, যাদের তার আরও বড় প্রতিপক্ষ হিসাবে দেখত। এই দুই বাস্তবতার মাঝে দাঁড়িয়ে ইরান তার আফগান নীতিকে নতুন করে সাজাতে শুরু করে। এই সময় আরেকটি দেশ আফগানিস্তানের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, সেটা হলো পাকিস্তান। একদিকে পাকিস্তান যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ওয়ার অন টেররে অংশ নিয়েছিল, তারা মার্কিন সামরিক ও অর্থনৈতিক সহায়তাও পেয়েছিল। অন্যদিকে বহু আন্তর্জাতিক বিশ্লেষক ও মার্কিন কর্মকর্তার অভিযোগ ছিল তালেবানের একটি বড় অংশ বছরের পর বছর পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় আশ্রয়, চিকিৎসা এবং লজিস্টিক সহায়তা পেয়েছে। অর্থাৎ প্রকাশ্যে পাকিস্তান ছিল আমেরিকার মিত্র, কিন্তু একই সময় তালিবানের সঙ্গেও তাদের সম্পর্ক বজায় ছিল। এই কারণেই পাকিস্তানের এই নীতিকে অনেক বিশ্লেষক ডাবল গেম বলে অভিহিত করেছেন। কিন্তু ইরানের অবস্থান ছিল একদমই ভিন্ন। ইরান কখনো তালেবানকে নিজেদের মিত্র ঘোষণা করেনি, আবার তাদের সম্পূর্ণ শত্রু হিসেবেও দেখেনি। বরং ইরান বুঝেছিল আফগানিস্তানের বাস্তবতা বদলে গেছে, তালেবানকে সামরিকভাবে সরানো আর সম্ভব নয়। আবার তাদের সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখলেও সীমান্ত আরও অসুরক্ষিত হয়ে উঠবে। তাই ইরান এমন একটি নীতি গ্রহণ করে যেখানে প্রয়োজন অনুযায়ী সহযোগিতা থাকবে, কিন্তু অন্ধবিশ্বাস থাকবে না। 2021 সালে
মার্কিন সেনা আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর খুব অল্প সময়ের মধ্যেই তালেবান আবার কাবুলের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তখন আফগানিস্তানের অর্থনীতি প্রায় ভেঙে পড়েছিল। পশ্চিমা দেশগুলির আর্থিক সহায়তা বন্ধ হয়ে যায়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থগিত হয়ে যায় এবং খাদ্য ও জ্বালানি সংকট দেখা যায়। এই পরিস্থিতিতে ইরান আফগানিস্তানের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক লাইফলাইন হয়ে ওঠে। দুই দেশের মধ্যে সীমান্ত বাণিজ্য চালু হয়। ইরান জ্বালানি রপ্তানি অব্যাহত রাখে, খাদ্য ও প্রয়োজনীয় পণ্য আফগানিস্তানে পৌঁছাতে থাকে। তবে এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, এই সহযোগিতা সত্ত্বেও ইরান আজ পর্যন্ত তালেবানকে কিন্তু স্বীকৃতি দেয়নি অফিসিয়ালি, কারণ তেহরান এখনও তালেবানকে পুরোপুরি বিশ্বাস করে না, কারণ সেই 1998 সালের তিক্ত স্মৃতি। এছাড়া তাদের মধ্যে নিজস্ব কিছু সমস্যাও রয়েছে, যেরকম ধর্মীয় সমস্যা, শিয়া হাজারা সম্প্রদায়ের মধ্যে এবং ইরানের মধ্যে একটি সমস্যা রয়েছে। এছাড়া হেলমান্দ নদীর জলবন্টন সমস্যাও এই দুই দেশের মধ্যে কিন্তু রয়েছে। তাই ইরানের নীতি খুব পরিষ্কার, সম্পর্ক থাকবে, বাণিজ্য চলবে, কিন্তু আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার আগে তালেবানকে আরও অনেক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখন প্রশ্ন হলো, যদি ইরান তালেবানের সঙ্গে বাণিজ্য করছে, কূটনৈতিক যোগাযোগও রাখছে, কিন্তু সীমান্ত নিরাপত্তায় সহযোগিতা করছে, তাহলে একই সঙ্গে নর্দার্ন অ্যালায়েন্সকে কেন এই আমন্ত্রণ জানানো হলো? এর উত্তরটা আসলে খুব সহজ। ইরান মনে করে আফগানিস্তানের রাজনীতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয়। তালেবান আজ ক্ষমতায় আছে ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে আগামী 5 বা 10 বছরেও এই পরিস্থিতি থাকবে। আফগানিস্তানের ইতিহাসই বলে সেখানে ক্ষমতার ভারসাম্য খুব দ্রুত পরিবর্তন হয়, কখনো উপজাতির সংঘাত, কখনো অর্থনৈতিক সংকট, আবার কখনো জঙ্গি হামলা। যে কোনো ঘটনা নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে। এই কারণেই ইরান শুধু বর্তমান সরকার নয়, সম্ভাব্য ভবিষ্যৎ নেতৃত্বের সঙ্গেও যোগাযোগ রাখতে চায়। আহমেদ মাসুদকে তেহরানে আমন্ত্রণ জানানো ছিল তারই কৌশলের একটি অংশ। এর মাধ্যমে ইরান স্পষ্টভাবে জানিয়েছে তারা শুধু তালিবানের ওপর কিন্তু নির্ভর করছে না। এর থেকে বোঝাই যাচ্ছে যে ইরান কতটা সতর্ক রয়েছে, আর এর পিছনে একটি গুরুত্বপূর্ণ কারণও রয়েছে। আজও তালিবানের ভিতরে সম্পূর্ণ ঐক্য নেই। একদিকে রয়েছে কাবুলের প্রশাসনিক নেতৃত্ব, যারা আন্তর্জাতিক সম্পর্ক ও অর্থনীতি নিয়ে তুলনামূলক বাস্তববাদী অবস্থা নিয়ে চলতে চায়। অন্যদিকে রয়েছে কান্দাহার ভিত্তিক শীর্ষ ধর্মীয় নেতৃত্ব, যারা অনেক বেশি কট্টর ও আদর্শগতভাবে কঠোর। এই দুই কেন্দ্রের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ নিয়ে মতপার্থক্যের খবর বিভিন্ন সময়ে সামনে আসে। অর্থাৎ তালেবান সরকার বাইরে থেকে যতটাই ঐক্যবদ্ধ মনে হোক, ভেতরের বাস্তবতা ততটা সরল নয়। ইরান এই বিষয়টি খুব ভালো করেই বোঝে, তাই তারা এমন কোনো সিদ্ধান্ত নিতে চায় না যা ভবিষ্যতে তাদের কৌশলগত অবস্থান দুর্বল করতে পারে। এই কারণেই আজও তালিবানের সঙ্গে সম্পর্ক আছে, কিন্তু আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি নেই। অনেকে মনে করেন ইরান তালিবানের বন্ধু হয়ে গেছে, আবার অনেকে মনে করেন দুই দেশের মধ্যে আদর্শগত সব বিরোধ শেষ হয়ে গেছে, কিন্তু বাস্তবতা হলো কোনোটাই পুরোপুরি সত্যি নয়। ইরানের লক্ষ্য কখনোই তালিবানকে ক্ষমতায় টিকিয়ে রাখা নয়, আবার তাদের ক্ষমতাচ্যুত করাও নয়। ইরানের মূল লক্ষ্য হলো আফগানিস্তান যেন ইরানের জন্য নিরাপত্তা হুমকিতে পরিণত না হয়। তাই তারা সীমান্ত স্থিতিশীল চায়, জঙ্গি সংগঠনগুলির বিস্তার ঠেকাতে চায়, শরণার্থীর নতুন ঢল এড়াতে চায়, সীমান্ত বাণিজ্য সচল রাখতে চায়। আর এই সব লক্ষ্য পূরণ করতে গিয়েই ইরান এমন একটি নীতি নিয়েছে যেখানে প্রয়োজন অনুযায়ী সহযোগিতা থাকবে, কিন্তু কোনো পক্ষের প্রতি অন্ধ অনুগত্য থাকবে না। আজকের এই আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু কিংবা স্থায়ী শত্রু, এই ধারণাগুলি ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। আগেও ছিল না। দেশগুলো নিজেদের সম্পর্ক গড়ে তোলে আদর্শের ভিত্তিতে নয়, বরং নিজেদের জাতীয় স্বার্থের ভিত্তিতে। আফগানিস্তানকে ঘিরে ইরানের নীতিও তার ব্যতিক্রম নয়। একসময় যে তালিবানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল তেহরান বা ইরান, আজ সেই তালেবানের সঙ্গে তারা বাণিজ্য করছে, আবার একই সময় তালেবানের সবচেয়ে বড় প্রতিপক্ষের সঙ্গেও যোগাযোগ বজায় রাখছে। বাইরে থেকে দেখে এই নীতিকে দ্বিমুখী মনে হলেও ইরানের দৃষ্টিতে এটি আসলে বিকল্প খোলা রাখার কৌশল, কারণ তেহরান জানে আফগানিস্তানের রাজনীতি একদিনে বদলে যেতে পারে। আর যে দেশ ভবিষ্যতের সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে, শেষ পর্যন্ত কৌশলগত সুবিধাও সাধারণত তারই হাতে থাকে। এই কারণেই ইরান আজও আফগানিস্তানের জিওপলিটিক্সে একসঙ্গে দুই দিকে চাল চালছে, এবং সেটি তাদের সবচেয়ে বড় কূটনৈতিক শক্তি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।